আসসালামু আলাইকুম। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আবু মোশাররফ রাসেল। আপনারা জানেন, আমরা সকলেই অবগত আছি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মানুষের ভোটাধিকার। যখন আমাদের সামনে নির্বাচন আছে, যখন আমাদের সামনে ভোট আসে, তখন নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের নির্বাচনী ইশতেহার একটি কর্মপরিকল্পনার মাধ্যমে আমাদের সামনে, জনগণের সামনে উপস্থাপন করে। সেখানে থাকে মানুষের জন্য, জনগণের জন্য সরকার যদি ক্ষমতায় যায়, রাজনৈতিক দলটি যদি ক্ষমতায় যায়, তখন মানুষের জন্য কী করবে সেই ধরনের নির্বাচনী প্রতিশ্রুতি এবং কর্মপরিকল্পনা যে দলিলটির মাধ্যমে প্রকাশ করে থাকে তার নাম নির্বাচনী ইশতেহার। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এই নির্বাচনী ইশতেহার বিষয়ক আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেখানে ইশতেহারটি জনগণের জন্য কতটুকু জনবান্ধব হয়েছে এবং সরকার জনগণের জন্য কী করতে চায় তা আমাদেরকে তুলে ধরবেন আজকের দুজন আলোচক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আলোচনার জন্য। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, জাতীয় দৈনিক নয়া দিগন্তের চট্টগ্রামের ব্যুরো প্রধান জনাব নুরুল মুস্তফা কাজী। আমাদের মাঝে আছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সভাপতি ডাক্তার আব্বাস উদ্দিন। আমি আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে আসছি, বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহারের মধ্যে সৃজনশীল খাতের বিকাশের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশের যে বর্তমান সরকার সম্প্রতি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তাদের যে নির্বাচনী ইশতেহারের প্রাধিকার যে প্রকল্পগুলো সেখানে উপস্থাপন করা হয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে সৃজনশীল খাতে বিনিয়োগ। আমাদের জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশই কিন্তু তরুণ। এই তরুণদেরকে আমরা যদি কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে এই সৃজনশীলতা বিকাশের কোনো বিকল্প নেই। সেজন্য আমাদের বিশ্বব্যাপী এখন যে দেশগুলোর অগ্রগামিতার যে ধারা, সেক্ষেত্রে সৃজনশীলতাই মূলত প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে প্রযুক্তি খাতের কথাই আমি বলবো। স্টার্ট আপ কোম্পানিগুলোর যদি আমরা তাদের স্ট্যাটিস্টিক্সগুলো দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে দেশগুলোর অগ্রগামিতার ক্ষেত্রে এই স্টার্ট আপ কোম্পানিগুলো বিশাল একটা অবদান। আজকে আমাদের প্রতিবেশী দেশের ভারতের কথাই যদি বলি, তাদের অর্থনীতির একটা উল্লেখযোগ্য অংশই আসে এই খাত থেকে। তো আমাদেরকে আলটিমেটলি সেদিকেই নজর দিতে হবে। আমাদের বেশ কিছু অবকাঠামো ইতিমধ্যে হয়েছে। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই, আমাদের যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে একটা আইটি ইনকিউবেটর হয়েছে। সেটার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজ, আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে, তাদের যে সৃজনশীলতার বিকাশের একটা স্কোপ কিন্তু সেখানে সৃষ্টি হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের আইটি ইনকিউবেটরগুলো স্থাপন করা হয়েছে এবং সেগুলির মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে আমরা একটা বিশাল অর্থনৈতিক স্বাবলম্বিতার প্ল্যাটফর্ম খুলে দিতে পারি। এটা আমাদের বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার আছে, প্রাধিকার যেহেতু দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সরকার নিশ্চয়ই এক্ষেত্রে আরও মনোযোগী হবে আমি আশা করি। এবং এটার ক্ষেত্রে আমি একটা পরামর্শ রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এবং আদার্স যে কান্ট্রিগুলো এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেই দেশগুলোর অভিজ্ঞতাগুলোকে যদি আমরা নিজেদের ঝুলিতে সম্বল করে আমরা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাই, তাহলে আমরা আরও বেশি অগ্রসর হতে পারব। আমি চলে যাচ্ছি জনাব ডাক্তার আব্বাস উদ্দিনের কাছে। আমি শুরুতেই আপনাকে যে প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে, যদি আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দরভাবে সব মানুষের জন্য সুরক্ষা নিশ্চিত করতে চাই, তাহলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা আমাদের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় কী কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? বর্তমান সরকার গত নির্বাচনের আগে বিএনপির একটা নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। সেই ঘোষণার মধ্যে স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি বলেছেন যে যুক্তরাজ্যের যে NHS ন্যাশনাল হেলথ সার্ভিস যে কাঠামো, যেভাবে তারা তাদের হেলথ সেক্টরটাকে নিয়ন্ত্রণ করে, সার্বজনীন করেছে, আমাদের বর্তমান সরকারের ঠিক সেরকম পরিকল্পনা যে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী একটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একটা টার্সিয়ারি লেভেল, অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ বা BMUতে একই পরিকাঠামোর ভিত্তিতে, একই গাইডলাইনের ভিত্তিতে সেখান থেকে স্বাস্থ্য ব্যবস্থাটা পরিচালিত হয়ে একেবারে BMU পর্যন্ত বা চট্টগ্রাম মেডিকেল পর্যন্ত আসবে। সেজন্য
আমাদের যে বর্তমান পরিকাঠামোর মধ্যে আমাদের দক্ষ জনবলের অনেক ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণের জন্য 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের অলরেডি একটা ঘোষণা দিয়ে এটার কার্যক্রম শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন যে নিরাপদ মাতৃত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য। আমাদের সেফ ডেলিভারি সিস্টেমটা এখনও পর্যন্ত আমাদের গ্রামের মধ্যে দায়দের হাতে আবদ্ধ। সেখান থেকে এটাকে আমাদের মিডওয়াইফ যে নার্সগুলো আছে সেটাকে তাদেরকে স্কিলড আপ করে তাদেরকে গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে, যাতে করে গ্রামের মানুষ ইউনিয়ন পর্যায়ে গিয়ে সহজে নিরাপদ মাতৃত্ব বা ডেলিভারি করে চলে আসতে পারেন। এটা এবং এই দক্ষ জনগোষ্ঠী, বিশেষ করে 1 লক্ষ যে জনবল নিয়োগ হচ্ছে, তাদেরকে ট্রেন্ড আপ করা হবে যে সে যখন তার এলাকায় যাবে বা গ্রামে যাবে, সে তার একটা হয়তো পাশের স্কুলে অথবা একটা কলেজে যে কিভাবে একটা স্টুডেন্ট স্বাস্থ্য সুরক্ষা করবে, তার নিজের কি খেলে তার স্বাস্থ্য ভালো থাকবে, কি খেলে তার পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে, সেগুলোর ব্যাপারে ট্রেন্ড আপ করা হবে। এরপরে ইউনিয়ন পর্যায়ে যে আমাদের এখনও কিছু ডাক্তারের ঘাটতি রয়েছে, নার্সের ঘাটতি রয়েছে, সেগুলো ফুলফিল করা হবে। আমাদের উপজেলা পর্যায়ে আপনি জানেন যে গতকালকেই প্রধানমন্ত্রী এটা ঘোষণা দিয়েছেন যে প্রতিটা উপজেলা হসপিটালকে যে 25 বেডে যেগুলো আছে সেগুলোকে উন্নীত করে 100 বেডে নিয়ে যাওয়া হবে। এবং ওখানে যে বিশেষ করে মেডিসিন এবং অন্যান্য যে সার্জারিগুলো হয়, সেখানে একটা মানে আপনার ল্যাব ব্যবস্থা, আমাদের ল্যাব ব্যবস্থা কিন্তু অপ্রতুল। ল্যাব ব্যবস্থা স্থাপনা করা হবে যাতে সহজে মানুষ প্যাথোলজিক্যাল টেস্টগুলো ওখান থেকেই করতে পারে। স্থানীয় পর্যায়ে যেন স্থানীয় পর্যায়ে একেবারে উপজেলা পর্যায়ে এই টেস্টগুলো হবে। আর জেলা পর্যায়ে এলে, জেলা পর্যায়ে আসার পরে আগের যে 10 বেডের একটা আইসিইউ ছিল, এখন প্রতিটা প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রতিটা হসপিটালে, জেলা হসপিটালগুলোতে 50 বেডে উন্নীত করা হবে আইসিইউগুলোকে। একজন চিকিৎসকের দৃষ্টিতে যদি আমরা একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করতে চাই যে আসলে কি শুধু আমাদের অবকাঠামোগত সুবিধা বাড়ালেই হবে, নাকি আমাদের চিকিৎসা ব্যবস্থাকে, বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহারে রয়েছে যে আমরা প্রতিরোধের চেয়ে প্রতিকার করব, এটা নিয়ে আপনি কি প্রতিকার থেকে প্রতিরোধই উত্তম। জি, এটার জন্য আমাদের দেখেন এই যে গাইডলাইন আছে আমাদের কতগুলো, যেমন ইপিআই এর মাধ্যমে আমরা একটা গাইডলাইন আছে যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দেওয়া হয়। এখন একটা কথা আসছে যে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে কি হবে, অতিরিক্ত যারা বয়স্ক, যাদের নিউমোনিয়ার সম্ভাবনা, যাদের বিভিন্ন ধরনের মেনিনজাইটিসের সম্ভাবনা রয়েছে, তাদেরকে আমরা একটা গাইডলাইনের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে যে যে বয়স্কদের ক্ষেত্রেও আমরা ইপিআই এর মতো যে ভ্যাকসিনেশন শিডিউল, সেখানে বয়স্কদের জন্য আমরা শিডিউল যদি করতে পারি, তাহলে বয়স্কদের যে রোগগুলো, বিশেষ করে মেনিনজাইটিস, বিশেষ করে বিভিন্ন ধরনের ভাইরাল ফিভার, নিউমোনিয়া, এগুলো যাতে মানে না হয়, তাহলে এখানে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা বা সরকারের যে চিন্তাভাবনা যে প্রতিকার নয় প্রতিরোধ উত্তম, সেই ব্যবস্থাপনাটা যদি চালু করা যায়, তাহলে রোগ হওয়ার আগেই আমরা এটাকে প্রতিরোধ করে ফেলতে পারবো। পরিকল্পিত আবাসন ব্যবস্থা যদি নিশ্চিত করতে চাই, সরকারকে কি কি উদ্যোগ নেওয়া দরকার? আমি প্রথমেই বলতে চাই যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গে আপনি আসছেন, সেখানেই তো বলা আছে যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে এস্টাবলিশ করা হবে। এবং আপনাকে স্মরণ করে দিতে চাই, এটা এই বাণিজ্যিক রাজধানী কিন্তু ঘোষণা করেছিলেন আমাদের মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উনি এখানে একটা সচিব কমিটির মিটিংও আহ্বান করেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে। বাণিজ্যিক রাজধানী যদি আমরা গড়তে চাই, তাহলে নিশ্চয়ই এই নগরকে পরিকল্পিতভাবে সাজাতে হবে। কিন্তু আমরা বাস্তবে যেটা আমাদের যে বর্তমান অবস্থা, সেক্ষেত্রে যেটা দেখা যায় আমাদের নগরটা পরিকল্পিতভাবে গড়ে উঠছে না। আপনি দেখবেন যে আপনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে থেকে চকবাজারের দিকে যেতে দেখবেন যে অসংখ্য ভবন ভেঙে ফেলা হচ্ছে। কেন ভেঙে ফেলা হচ্ছে? এই বিল্ডিংগুলো তো আমাদের যারা নির্মাণ অথরিটি আছে, সিডিএ, তাদের অনুমতি নিয়ে এই বিল্ডিংগুলো হয়েছে। তাহলে যে অবৈধ দখলের ভিত্তিতে এই বিল্ডিংগুলো গড়ে উঠেছিল, তখন আমাদের অথরিটি কি যথাযথ ভূমিকা রাখতে পেরেছে? আমি তো মনে করছি যে পারে নাই। তো সে কারণে আমাদের নগরটা যদি পরিকল্পিতভাবে গড়ে উঠতো, তাহলে মানুষের এই ভোগান্তিগুলো হতো না। এই যে আমরা আজকে জলাবদ্ধতার প্রসঙ্গ আনতেছি, জলাবদ্ধতা কেন হচ্ছে? আমাদের পাহাড়গুলোকে আমরা কাটতে কাটতে একদম এমন পর্যায়ে ন্যাড়া করে ফেলেছি, পানি ধারণ ক্ষমতা তার আর নাই। পাহাড়টা একটা প্রাকৃতিক সৃষ্টি, আমরা একটা পুকুর খনন করে পুনর্খনন করতে পারবো, কিন্তু পাহাড় তো আর গড়তে পারবো না। আমরা পাহাড় কেটে সাবার করে ফেলতেছি, তাইলে পরিকল্পনা করে আমি কীভাবে করব?
সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই, আমার যেটা ফিলিংস সেটা হচ্ছে পৃথিবীর বহু দেশ তার নগরগুলোকে সাজিয়েছে একটা এমনভাবে যাতে নাগরিকদের সুযোগ সুবিধাগুলো পার্শ্ববর্তী এলাকায় নিশ্চিত করে, যাতে নগরের উপর চাপ কমায়। আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না, আমরা নাগরিকদেরকে নগরেই টানতেছি। সরকারের কি এখন সেটা করা উচিত? এবং সেটা অবশ্যই উচিত, এবং সেটা ডেফিনেটলি। কিভাবে এবং করা সরকার উচিত? বিভিন্ন চট্টগ্রামকে সময় কেন্দ্র বলছে, করে- বিভিন্ন সময়ে এই সরকারগুলো বলেছে যে আমরা উপশহর গড়ে তুলব, শহরের সারাউন্ডিংয়ে উপশহর আমরা গড়ব, কিন্তু আলটিমেটলি তো হয়নি। এই উপশহরগুলো যদি আজকে গড়ত, আমরা যদি ট্রান্সপোর্ট ফেসিলিটিসগুলো ওভাবে নিশ্চিত করতে পারতাম, তাহলে এই শহরের উপর চাপ হতো না। তো তাহলে এই শহরটাকে আমরা পরিকল্পিতভাবে গড়তে পারতাম। আমার মনে হয় বর্তমান সরকারের যে বাণিজ্যিক রাজধানীর যে নির্বাচনী ইশতেহার, সেটার আলোকে যদি এই নগরকে গড়তে হয়, তাহলে আমাদেরকে আলটিমেটলি সেদিকেই যেতে হবে এবং সেদিকে যাওয়া উচিত বলে আমি মনে করি। আমি আবারও আসছি জনাব ডাক্তার আব্বাস উদ্দিনের কাছে। আমি আপনার কাছে দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে ই হেলথ কার্ড। ই হেলথ কার্ড নিয়ে খুব যথেষ্ট আলোচনা হচ্ছে। আমরা যখন নির্বাচনী ইশতেহারের সময়ে একেবারে তৃণমূল পর্যায়ে দেখেছি, হেলথ কার্ড নয়, তখন কৃষক কার্ড নিয়ে, ফ্যামিলি কার্ড নিয়ে আলাপ হয়েছে। হেলথ কার্ডটি আরও বেশি গুরুত্বপূর্ণ এবং সেটি বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে রেখেছে, বাস্তবায়ন করবে। সেটি কিভাবে দেখছেন? হেলথ কার্ডটি সম্পর্কে আমাদেরকে তথ্য দেবেন এবং একই সাথে সেখানে এটার সুবিধা কী হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। হেলথ কার্ড হচ্ছে আমাদের এই যে ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড কিংবা আমাদের এনআইডি যে কার্ড, সেই একই কার্ডের মতো একটা কার্ড। এই কার্ডের মধ্যে একটা ধরেন পটিয়া উপজেলার নাইখাইন একটা ইউনিয়ন আছে, সেখানে একটা মানুষ বসবাস করে, বয়স্ক মানুষ, তার 65-70 বছর বয়স, সে কিছু কিছু ব্যাধিতে ভুগে, দীর্ঘমেয়াদী রোগ শোকে ভুগছে। তার ওখানে চিকিৎসা সম্ভব না হওয়াতে তারা মানে তাকে পাঠিয়ে দিয়েছে জেলা হাসপাতালে। এটা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসে রোগীটা ভর্তি হয়েছে। আবার চট্টগ্রাম জেনারেল হাসপাতাল অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের কাছে গিয়ে যখন এই কার্ডটা দেবে, তখন এই কার্ডের মধ্যে তার সব তথ্য থাকবে। সে যখন পাঞ্চ করবে ওখানে, তার কী কী রোগে ভুগছিল, তার ফ্যামিলির মেম্বার কয়জন ছিল, তারা কী রোগে মারা গিয়েছিল, তার বাচ্চা কাচ্চা কয়জন, তাদের কী কী রোগশোক আছে, অথবা তার ওষুধ নিয়মাবলী যেগুলো সে মেনে চলছে কিনা, বা চললে কী ধরনের ফ্যাসিলিটি, সে কি সরকার থেকে ওষুধ পায় নাকি সে নিজে কিনে খায়, খেলে কতটুকু কিনে খায়, এগুলো সব তথ্যগুলো ওখানে থাকবে। কারণ ওই প্রাইমারি যে হেলথ কেয়ার, সেখানেই তার ইনপুটগুলো দেওয়া থাকবে। সে যখন এখানে আসবে, তখন আর তড়িঘড়ি করে দুনিয়ার সব টেস্ট করতে হবে না। যখন ডাক্তার সাহেব এটা পাঞ্চ করবে এখানে, তখন বুঝে যাবে তার স্ট্যাটাস আগে কী ছিল, বর্তমানে সে কী নিয়ে আসছে। তাহলে তার তড়িঘড়ি করে চিকিৎসাটা যেমন খুব দ্রুত হবে, প্লাস তার সমস্ত স্বাস্থ্যের তথ্যগুলো ওখানে লিপিবদ্ধ থাকবে। সে যদি ছুটি নিয়ে আবার বাড়িতে যায়, তাহলে যাওয়ার পর আবার যখন ইউনিয়ন পর্যায়ে ডাক্তারকে সে ওটা দেখাবে, তখন ইউনিয়ন পর্যায়ে ডাক্তার সাহেব ওটা দেখে আবার বলবে, হ্যাঁ ঠিক আছে, আপনার ওই চিকিৎসাটা ওখানে চলছিল, ওটাতে আপনার ভালো বোধ করছেন, এখন এইভাবে আপনি চলেন, এই ওষুধগুলো কন্টিনিউ করেন। তাহলে একটা দেখা যাচ্ছে যে এই হেলথ কার্ড একটা অনেক ইনফরমেশন, একটা স্বাস্থ্যের, একটা মানুষের জীবনের সাথে অনেক কিছু জড়িত থাকে, তার সবগুলো তথ্য এই একটা কার্ডের ভিতরে সন্নিবেশিত থাকবে, যেটা যে কোনো ডাক্তার এটা পাঞ্চ করলে তার সিস্টেমে গিয়ে তার সমস্ত ডাটাগুলো তার চলে আসবে চোখের সামনে। তাহলে চিকিৎসা ব্যবস্থাটা খুব দ্রুততর হবে, যাতে কোনো মানে হবে না, যাতে তার জন্য এই পরীক্ষা সেই পরীক্ষা করে সময় নষ্ট করার কোনো আর সুযোগ থাকবে না। আবারও যাচ্ছি আমাদের নুরুল মুস্তফা কাজী জনাব, আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা নিয়ে কি আছে এবং কিভাবে দেখছেন আপনি? বর্তমান সরকার শুরু থেকেই বলে আসছিল যে আমরা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করব, সেটা বারবার ঘোষণা দিয়েছে। এবং সেই জন্য ইতিমধ্যে যে গণমাধ্যমের যে একটা সংস্কার কমিশন ইতিমধ্যে কাজ করেছে, সেটার সুপারিশ আমাদের সামনে আছে এবং সেটাকে আমাদের যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, তারা ইতিমধ্যে সেটাকে আরও যাতে সাংবাদিক বান্ধব করা যায় সেটার জন্য কাজ করছেন। তো আমি যেটা বলবো যে মুক্ত গণমাধ্যম সবসময় সরকারের জন্য সহায়ক। কারণ আমাদের সরকারের যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এটা ঘোষণা করেছে। তো দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্স আপনি অবস্থানে থাকেন, তাহলে সংবাদপত্রের সহায়তা আপনার লাগবেই। কারণ সংবাদপত্র আপনার যে সারাউন্ডিং গোয়েন্দা সংস্থাগুলো আছে সেটার বাইরে আলাদা একটা জগৎ। তো সেটাকে কাজ করতে দিলে
সরকারই উপকৃত হবে, মানুষ যেমনি উপকৃত হবে। কারণ সরকারের কাজকর্মের যে হিস্সা সেটা মানুষ সঠিকভাবে মানুষের কাছে পৌঁছবে এই গণমাধ্যমের মাধ্যমে। আর গণমাধ্যমকে যদি সঠিকভাবে কাজ করতে দেওয়া না হয়, তাহলে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আমাদের শ্রদ্ধেয় সহ-আলোচক কিছুক্ষণ আগেই বলতেছিলেন যে ফেসবুকের যে আমাদের তৎপরতাগুলো, সেখানে যে মিথ্যার ছড়াছড়ি প্রপাগান্ডাগুলো আমাদের সামনে আসে, সেগুলাই এস্টাবলিশড হয়ে যাবে। সেজন্য গণমাধ্যমকে তার মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। তবে মুক্ত মানে এমন নয় যে আমরা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হয়ে যাব, এমন স্বাধীনতা আবার গণমাধ্যমের জন্য ক্ষেত্রে প্রযোজ্য না। সেটাকে মাথায় রেখে রাষ্ট্রের জন্য যতটুকু প্রযোজ্য, রাষ্ট্রের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আশা করি সরকার পদক্ষেপ নেবে, এতটুকুই আমি বলব। আরও একটি প্রশ্ন করতে চাই, সম্পূরক প্রশ্ন। সেটি হচ্ছে, এখন যে সোশ্যাল মিডিয়ার কারণে মূলধারার গণমাধ্যমগুলো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে, এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য সরকারের কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত? এটা ক্ষেত্রে সবচেয়ে যেটা সরকারকে ফ্যাক্ট চেক যেগুলো আছে, ফ্যাক্ট চেকের যে ইয়াগুলো আছে, অ্যাপসগুলো আছে, সেগুলোর মাধ্যমে যাচাই করতে হবে। যাচাই করা ছাড়া সরকার যে কোনো হুটহাট পদক্ষেপ নিতে গেলেই বিব্রতকর অবস্থায় পড়তে হবে। সেটা আমরা সাম্প্রতিক কিছু ক্ষেত্রে দেখেছিও, আমাদের ফ্যাক্ট চেক না করেই ওটার ব্যাপারে একটা মন্তব্য এসে গেছে। তাহলে সেটা আমাদের যারা রাজনীতিবিদ, তারাই তো সমাজকে নেতৃত্ব দেয়। তাহলে রাজনীতিবিদরা বিব্রত হতে হলে গোটা দেশের জন্য সেটা বিব্রতকর। সেজন্য ফ্যাক্ট চেকের মাধ্যমে এগুলা আমাদের সাংবাদিকতার নীতি কি, চেক রিচেক, এটাই তো সাংবাদিকতার নীতি। তাহলে আমাকে প্রত্যেক ফ্যাক্টগুলা চেক করা এবং রিচেক করে নিশ্চিত হতে হবে যে সরকারের কি একটা ফ্যাক্ট চেক কোনো উইং করা উচিত? উইং তো আছে, উইং আছে, সরকারের ফ্যাক্ট চেক উইং আছে, আছে, সক্রিয় আছে, তারা কি কাজ করে? হ্যাঁ, সক্রিয় কাজ করে। কোথায় কোথায় কাজ করে? ঢাকাতে প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে সেটা ফ্যাক্ট চেক। প্রেস ইনস্টিটিউটে যেটা আছে সেটাকে আরো বেশি সক্রিয় হওয়া উচিত আপনি মনে করেন? অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আমি আবারও জনাব ডাক্তার আব্বাস উদ্দিনের কাছে আসছি। আমরা যদি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার কথা বলি, তখন দেখবো যে একেবারে যুদ্ধকালীনও সবসময় একজন নাগরিকের সর্বত্রই প্রাথমিক চিকিৎসা সেবাটা বিনামূল্যে পাওয়ার অধিকার থাকে। বাংলাদেশেও একসময় সেটা ছিল, কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি হঠাৎ করে সেটা অনেকটা অর্থের বিনিময়ের মধ্যে চলে আসছে। যেমন আপনি এখন সরকারি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলো, সেখানে কিন্তু কার্ডের মাধ্যমে প্রথমে টাকা দিয়ে তাকে লাইন আপ করে তারপর তাকে চিকিৎসা নিতে হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসা সেবাটা তো সবসময় বিনামূল্যে হওয়া উচিত। বর্তমান সরকার সম্ভবত আমাদের নির্বাচনী ইশতেহারে সেটাও রেখেছে। আপনি একটু এই ব্যাপারে আমাদেরকে ধারণা দেবেন। প্রাথমিক চিকিৎসা না, আমাদের এখানে অনেক চিকিৎসাই আসলে বিনামূল্যে হয়, আমরা জানি না। যেমন ধরেন, একটা মানুষ কার্ডিয়াক সেন্টারে চিটাং মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, তার একটা হৃৎপিণ্ডের অপারেশন হবে, হয়তো যেটা আমরা বাইপাস বলি। সেই বাইপাসের জন্য তার কাছ থেকে কোনো ফি নেওয়া হয় না অ্যাকচুয়ালি। ওই যে 10 টাকা দিয়ে সে একটা টিকিট করেছিল, সেটাই এখন সরকারের এটা প্ল্যানে আছে যে একেবারেই যারা 10 টাকাও দিতে পারবে না, তারা কি করবে? তাহলে তাদের জন্য একটা সিস্টেম করা হচ্ছে, যেটা আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে। যে এটা প্রধানমন্ত্রীর ব্যাপারে নীতি নির্ধারণী একটা দিক নির্দেশনা দিয়েছেন, যে একেবারেই যার কিছুই নাই, চালচুলা, সেই তার তো চিকিৎসা পাওয়ার অধিকার আছে, সে যাবে তার মতো করে। ওই যে আপনার আমাদের যে কার্ডগুলো, NHS-এর যে কার্ডগুলো ছাড়া হবে, হেলথ কার্ডগুলো ছাড়া হবে, সেই হেলথ কার্ডের মাধ্যমে সে যদি একটা হেলথ কার্ড পেয়ে যায়, তাহলে সেই হেলথ কার্ডটা শো করলেই তার চিকিৎসাটা ওভাবে একদম ফ্রিলি, তার জন্য আর কোনো টিকিট লাগবে না। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন 50 বেডের ডায়ালাইসিস একটা সেন্টার আছে। সেই ডায়ালাইসিস সেন্টারে আমাদের ডেইলি হয়তো দেখা গেল যে 50 জনের জায়গায় 150 জন বা 200 জন আমাদের ডায়ালাইসিস করতে পারে, কিন্তু আমাদের রুগী ওয়েটিংয়ে থাকে 1000 থেকে 1500 বা 2000। তাহলে বাদবাকি লোকজন তো ডায়ালাইসিস সুবিধাটা পাচ্ছে না, তাহলে তার জন্য কি করতে হবে? প্রধানমন্ত্রীর কথা হচ্ছে যে আশেপাশে যে সমস্ত বেসরকারি মেডিকেল কলেজ বা হাসপাতালগুলো রয়েছে, আমরা তাদের সাথে একটা পার্টনারশিপ দিয়ে যাব। পার্টনারশিপ হচ্ছে আমার এখানে ধরেন 1000 টাকা দিয়ে বা 800 টাকা দিয়ে একটা রোগী ডায়ালিসিস সাপোর্ট পাচ্ছে, সেখানে 1500 টাকা বা 2000 টাকা হচ্ছে একটা প্রাইভেটে করলে, তাহলে 800 টাকা বা 1000 টাকা গভর্নমেন্ট ওই হাসপাতালকে ভর্তি করে দিবে, আর 800 টাকা পেশেন্ট দিবে। তাহলে 1800 টাকা দিয়ে সে ডায়ালিসিসটা বাইরের যে কোনো একটা হাসপাতাল বা ক্লিনিক থেকে করে ফেলতে পারবে।
এটা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এবং ক্যান্সারের একটা ইয়ে আছে যে 25,000 টাকা দামের যদি একটা ক্যান্সারের গুডস হয়, একটা ওষুধের দাম হয়, তাহলে এটা সরকার বিনামূল্যে দিবে। কিন্তু দেওয়ার জন্য হাসপাতালে যে একটা স্পেস দরকার, তাই হাসপাতালে সেই স্পেসটা নাই। তো বর্তমানে কি করতে হবে যে একটা বাইরের হাসপাতালে এনে ওই পেশেন্টটাকে ভর্তি করে শুধু হাসপাতালকে বলা হবে যে তুমি শুধু ভর্তির ফি আর তোমার আনুষঙ্গিক খরচটা নিবা, ওষুধ আমি গভর্নমেন্ট থেকে দিব। এই যে একটা পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ডিড, এটা যদি হয়, এটা খুব দ্রুত করতে চাচ্ছেন প্রাইম মিনিস্টার। কারণ এটা করলে যে আমাদের কতগুলো পরিকল্পনা আছে 1 বছর 2 বছর 5 বছর পর এক্সিকিউট হবে, কিন্তু এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি হয় তাহলে এটা খুব দ্রুত, মানে অর্থাৎ করার 1-2 মাসের মধ্যেই এটা পেশেন্টের সার্ভিসগুলো যে কোনো একটা হাসপাতালে গিয়ে নিতে পারবে সরকার এবং প্রাইভেটের সহযোগিতায়। আপনি খুব চমৎকার করে তুলে ধরেছেন। একজন চিকিৎসক লিডার হিসেবেও আমরা অনেকগুলো তথ্য জানতে পারলাম, আপনাকে ধন্যবাদ। এবং সরকারের এই কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষ সুচিকিৎসা পাবে বলে আমরা আশা করতে পারি। আমি আবারও যাচ্ছি জনাব নুরুল মুস্তফা কাজী ভাইয়ের কাছে। আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই, আপনাকে সাংবাদিকতার মধ্যেই রাখতে চাই। সাংবাদিকদের সুরক্ষার জন্য এবং সাংবাদিকতার সুরক্ষার জন্য বর্তমান সরকার কি কি পদক্ষেপ নিয়েছে বলে আপনি মনে করেন? সাংবাদিকদের সুরক্ষা বলতে বেসিক্যালি কর্মক্ষেত্রে যে নিশ্চয়তা, যে চাকরির যে নিশ্চয়তা, সেটা নিশ্চিত করা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আপনি কর্মক্ষেত্রে নির্বিঘ্নে কাজ করতে পারবেন, সেটার নিশ্চয়তা বিধান করা। তো সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে একটা লেকিংস পরিলক্ষিত করে আসছিলাম, সাংবাদিকরা কর্মক্ষেত্রে নিরাপদ না। কিন্তু এখন বর্তমান সরকার যেটা নানা আইনি সুরক্ষা দেওয়ার পদক্ষেপের কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন, এর মধ্যে কর্মক্ষেত্রে যাতে নিরাপদে কাজ করতে পারে সেটা নিশ্চিত করার কথা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। ডাক্তার আব্বাস উদ্দিনের কাছে সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, সরকার বাংলাদেশের স্বাস্থ্য খাতকে একেবারে খারাপ একটি পরিস্থিতি থেকে কোন পর্যায়ে নিয়ে যেতে চায়? স্বাস্থ্যের সাথে শিক্ষা জড়িত, স্বাস্থ্যের সাথে অর্থনীতি জড়িত। তা আমরা আসলে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এরকম একটা কথা আছে। আমরা অনেক কিছু করতে চাইছে প্রাইম মিনিস্টার, অনেক কিছু করতে চান উনি স্বাস্থ্যের জন্য। বিশেষ করে স্বাস্থ্যটা ওনার ভিতরে এত বেশি পরিমাণে, মানে যে কোনো কারণে হোক, ওনার ভিতরে এত বেশি পরিমাণ উনি স্বাস্থ্য বিষয়ে এত সচেতন যে আমরা চিকিৎসক হয়ে অনেক সময় অ্যাকচুয়ালি ওনার সাথে কথা বলতে গিয়ে আমরা কিন্তু আটকে যাই যে উনি কিন্তু আমাদের থেকে মানে কোনো অংশে কম জানেন না, অনেক কিছু জানেন। তো এবং যুক্তরাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা NHS, উনি বারবার করে আমাদেরকে বলেন যে ন্যাশনাল হেলথ সার্ভিস ইউকের যে প্যাটার্ন, আমি সেই আদলে এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। এখন যদি আল্লাহ সহায় হয়, অর্থনীতি যদি ভালো থাকে, যে গতিতে চলছে, তাহলে ইনশাল্লাহ 5 বছরের মধ্যে একটা স্বাস্থ্যখাতে বিশাল একটা আমূল পরিবর্তন আমরা আশা করতে পারি ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে শেষ প্রশ্নটি করব। এখন গুজব একটা মারাত্মক ধরনের সমস্যা, এই গুজব প্রতিরোধে সরকারের কি করা উচিত? গুজব প্রতিরোধে সরকারের করণীয় সম্পর্কে কিছুক্ষণ আগেই একটা প্রশ্নের মধ্যে আলোচনা করছিলাম। আমাদের যে ফ্যাক্ট চেকিং সিস্টেম, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীগুলা, সেগুলোকে আমাদের মডার্ন ইকুইপমেন্ট দিয়ে সমৃদ্ধ করতে হবে যাতে গুজবটা মুহূর্তেই শনাক্ত করতে পারে। এর পাশাপাশি সরকারের যে আইনি কাঠামোগুলা আরও নিশ্চিত হওয়া উচিত যে গুজবের জন্য কেউ যদি গুজব রচনা করে সেটার আইনি শাস্তি আইনি শাস্তি যেন দ্রুত কার্যকর করা যায়। তো সেজন্য আইনি বিধান যদি থাকে তাহলে মানুষের মাঝে একটা ভীতি কাজ করে, এবং আইনের যে প্রয়োগ সেটা নিশ্চিত করতে পারলে আশা করি, এবং যে ইন্টারনেট বেস আমাদের যে সমৃদ্ধি, সেক্ষেত্রে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে গুজব প্রতিরোধ অসম্ভব নয়। ধন্যবাদ আপনারা দুজনকে এতক্ষণ ধরে সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করলাম এবং আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে এই সরকারের নির্বাচনী ইস্তেহার কতটা জনবান্ধব, কতটা মানুষের প্রয়োজনে এবং কতটা আমাদের ভবিষ্যতের জন্য রূপরেখা দিয়েছে। আমরা সেই আলোচনা থেকে সমৃদ্ধ হলাম এবং সামনে আবারও একই অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সকলকে সে পর্যন্ত ভালো থাকার জন্য আহ্বান জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।